ঠিক আছে, বসুন। ধন্যবাদ স্যার। আপনার নাম কি? আমার নাম সুজয় ঘোষ। আপনি কোথা থেকে এসেছেন? আমি মুর্শিদাবাদ জেলার অন্তর্গত রানীনগর থানার সুপারিকুলা গ্রাম থেকে এসেছি। আপনার নিজের সম্পর্কে আপনি বলুন। আমার নাম সুজয় ঘোষ, আমার বাবার নাম সুকুমার ঘোষ। আমি মুর্শিদাবাদ জেলার অন্তর্গত রানীনগর থানার সুপারিকুলা গ্রাম থেকে এসেছি। আমার শিক্ষাগত যোগ্যতা, আমি রাখালদাসপুর হাই স্কুল থেকে মাধ্যমিক পাস করি। এরপর আমিরাবাদ হাই মাদ্রাসা থেকে উচ্চ মাধ্যমিক পাস করি। সেই সঙ্গে আমি বসন্তপুর কলেজ অফ এডুকেশন থেকে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর কল্যাণী বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আমি শিক্ষক হওয়ার জন্য প্রশিক্ষণ নিই, সেটি কবিগুরু কলেজ অফ এডুকেশন থেকে। এরপরে আমি 2019 সালে MA কমপ্লিট করি কেন কলেজ, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। আচ্ছা, আপনি যে বললেন বিএড করেছি, তো বিএড 2000 কত সালে করেছেন বললেন? 17 সালে কমপ্লিট। আচ্ছা, বিএডের ফুল ফর্মটা একটু বলবেন? ব্যাচেলার অফ এডুকেশন। আচ্ছা, বলেন আপনি কেন শিক্ষকতা করতে চান? আমি শিক্ষক হতে চাই সমাজ সেবার কাজ করতে, শিক্ষার আদর্শ রূপ গড়ে তুলতে, সমাজ এবং রাষ্ট্রের পক্ষে সুনাগরিক তৈরি করার জন্য। শিক্ষক হওয়ার কারণগুলি পিছনে আমার মেধা, পরিশ্রম এবং ধৈর্য রয়েছে স্যার। তাই আমি একজন আদর্শ শিক্ষক হতে চাইছি। আচ্ছা, আপনার যে ডিগ্রিগুলো আমরা দেখলাম তাতে অনেক ডিগ্রি, তাহলে আপনি এক্ষেত্রে আপনি কলেজের শিক্ষকতা তো করতে পারেন, তাহলে কেন আপনি স্কুলের শিক্ষকতা করতে চাইছেন? অবশ্যই স্যার, শিক্ষকতা পেশাটা বা শিক্ষক একটা সম্মানীয় পেশা। সেখানে কোনো শিক্ষকই ছোট নয়। প্রাইমারি, হায়ার সেকেন্ডারি, মাধ্যমিক, এমনকি কলেজের প্রফেসর পর্যন্তও একজন শিক্ষকই হয়। অতএব আমি চাইছি যে মধ্যশিক্ষা স্তরে বা এসএসসির আন্ডারে শিক্ষকতা করব। আচ্ছা, ধরুন আপনাকে এই যে এত ছেলে মেয়ে আমাদের এখানে ইন্টারভিউ দিচ্ছে, তো আমরা আপনার মধ্যে কী এমন গুণ আছে যে আমরা আপনাকেই বেছে নেব? আমার মধ্যে স্যার ধৈর্য শক্তি আছে, সমস্যার সমাধান করার মতো ক্ষমতা রয়েছে, ছাত্রছাত্রীদের দৃষ্টিভঙ্গি এবং শিক্ষার্থীদের মননশৈলী, সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে আমি পড়াশোনা শেখাতে পারবো। সেই সাথে আমি নিয়মানুবর্তিতা এবং আমি পরিশ্রমী স্যার। তাই আমার শিক্ষক হওয়ার এই যোগ্যতাগুলি আছে বলে আমি মনে করি। আচ্ছা, ধরুন আপনার এই চাকরিটা হলো না, তাহলে আপনি কি করবেন? পুনরায় স্যার আবার পরের বছর বা বিগত বছরের যে পরীক্ষাগুলো আমি দিয়েছি সেগুলোর জন্য ইন্টারভিউয়ের প্রিপারেশান নেব এবং আমার মধ্যে যে খামতি বা ঘাটতিগুলো আছে সেগুলো পূরণ করে আমি পুনরায় শিক্ষক হবার জন্য আবার নতুনভাবে। আচ্ছা, ধরুন আপনার চাকরিটা হয়ে গেল, তাহলে যে আনন্দ, এই আনন্দটা আপনি উপভোগ করবেন কিভাবে? অবশ্যই স্যার, এই সাফল্যটাকে আমি আমার সাফল্য ভাববো না, আমার পিতামাতা, গুরুজন, বন্ধু বান্ধব সকলের মধ্যে ভাগ করে নেব। এই জয়টা বা এই সাফল্যটাকে আমার একটি গ্রাম তথা অঞ্চলের সেরা সাফল্য হিসেবে গণ্য করা হবে। কারণ একজন কৃষক পরিবারের সন্তান হয়ে আমি একজন আদর্শ শিক্ষক হয়েছি, এটা সবাইকে ইন্সপায়ার করবে, উৎসাহ দেবে স্যার। আচ্ছা, এবার বলুন যে আপনার যে মুর্শিদাবাদ থেকে এসেছেন বললেন, তো মুর্শিদাবাদের জেলা সম্পর্কে কিছু বলুন তো। মুর্শিদাবাদ জেলা একটি কৃষিভিত্তিক জেলা। মুর্শিদাবাদ জেলা একটি ঐতিহাসিক জেলা। ঐতিহাসিক স্থান বিভিন্ন মুর্শিদাবাদ জেলায় বিরাজমান, যেমন শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ, মুর্শিদাবাদের নবাবী আমলের হাজারদুয়ারি প্যালেস। এছাড়াও মুর্শিদাবাদের যে সংস্কৃতি, ভাষা, সাহিত্য, সমাজ ব্যবস্থা তা আমাকে প্রভাবিত করেছে। বিশেষ করে প্রাচীন যুগের যে লাঠি খেলা হতো, সেই লাঠি খেলার নৃত্য এখন আমাদের মুর্শিদাবাদে প্রচলিত আছে, মহরমের দিনগুলিতে আমরা দেখতে পাই। আচ্ছা, মুর্শিদাবাদ জেলার বিখ্যাত আছে কীরকম, মানে একটা জিনিসের নাম বলুন। বিখ্যাত যেমন স্যার কাঁসা পিতল শিল্প বিখ্যাত, রেশম তৈরির জন্য বিখ্যাত। এছাড়াও আমাদের কুটির শিল্প হিসেবে বিড়ি শিল্প এখানে আমাদের। আচ্ছা, হাজারদুয়ারি তো মুর্শিদাবাদ জেলায় অবস্থিত? অবশ্যই স্যার। তো আপনি বলুন যে হাজারদুয়ারি কে তৈরি করেছিল? নবাব হুমায়ুন জিয়া স্যার। আচ্ছা, আপনি নবাব সিরাজদৌল্লার নাম শুনেছেন? হ্যাঁ স্যার, শুনেছি। আচ্ছা, নবাব সিরাজদৌল্লা কে ছিলেন? বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন নবাব সিরাজদৌল্লা। 1756 সালে সিংহাসনে বসেন। আলী বর্দী খাঁর কন্যার সন্তান ছিলেন তিনি, তার নাতি সম্পর্কে। এবং তিনি যখন সিংহাসনে বসেন তার
তার সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রবার্ট ক্লাইভের দ্বন্দ্ব হয়। আচ্ছা, এই দ্বন্দ্বটার নাম কি? এই দ্বন্দ্বটার নাম পলাশির যুদ্ধই আমরা। আচ্ছা, আপনি বলতে পারবেন যে পলাশির যুদ্ধ কত মানে কত সালে হয়েছিল? আর 1757 সালে 23শে জানুয়ারি। আচ্ছা, কি বার হয়েছিল সেটা কি আপনার মনে আছে? হ্যাঁ স্যার, শুক্রবারের দিন। আচ্ছা, ঠিক আছে। আপনি এবার বলুন যে আপনার ইউরোপের ইতিহাস পড়তে ভালো লাগে? হ্যাঁ স্যার, ইউরোপের ইতিহাস পড়তে আমাকে ভালো লাগে। আচ্ছা, প্রথম বিশ্বযুদ্ধ কত সালে হয়েছিল? আচ্ছা, প্রথম বিশ্বযুদ্ধ স্যার 1914 সালে হয়েছিল। আচ্ছা, কিসের জন্য শুরু হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যাহ কারণ কী ছিল? প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যাহ কারণ ছিল সিরাজগো হত্যাকাণ্ড। অস্ট্রিয়ার যে রাজধানী সিরাজগোতে বোসনিয়ান যুবরাজ এবং তার স্ত্রী সোফিয়া ভ্রমণে এসেছিল। সেখানে ব্ল্যাক হ্যান্ড গোষ্ঠীর একজন উগ্রপন্থী নেতা গুলি করে তাদের প্রকাশ্য দিবালোকে হত্যা করে। এই হত্যাকাণ্ডই ছিল প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ। তো প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল কবে বলতে পারবেন? 1918 সালে স্যার। আচ্ছা, আপনি কি ডেমো দেবেন এখন? আমি আমার পছন্দ মতো একটি ডেমো আমি নিয়ে এসেছি স্যার, সেটাই পরিবেশন করতে আচ্ছা, অনুমতি চাই। দেন। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ স্যার। আমি আমার ডেমোর জন্য এই ক্লাসরুমটিকে আর কি আদর্শ ক্লাসরুম ভাবতে পারি? অবশ্যই। থ্যাংক ইউ স্যার। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আচ্ছা, আমিও ভালো আছি। তাহলে এবার টিফিন তো হয়ে গেছে, টিফিন খেয়েছো, তাহলে এবার মনোযোগ দিই আমরা আজকে পড়াতে, কেমন? তাহলে তোমরা সবাই দেখবে, কেমন বলো তো? আমি আগের দিন কি পড়িয়েছিলাম? সাথী, তুমি পিছনের বেঞ্চ থেকে বলো। চুপ করো রাজেশ, কথা বলবে না, মনোযোগ সহকারে শুনবে। আজকে তোমাদের একটা সুন্দর বিষয় পড়াবো। আচ্ছা সাথী বলো। হ্যাঁ, ঠিক বলেছো। এর আগের দিন আমি পড়িয়েছিলাম ফরাসি বিপ্লব। কি বিপ্লব পড়িয়েছিলাম? ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লবের কি পড়িয়েছিলাম মনে আছে? হ্যাঁ বলো। ফরাসি বিপ্লবের কারণ, দার্শনিকদের অবদান, ফরাসি বিপ্লব কোথায় হয়েছিল, কেন হয়েছিল, সেগুলো সম্পর্কে বলেছিলাম। তাহলে তোমরা জানো ফরাসি বিপ্লব কত সালে হয় বলো সাথী? 1789। 1789 সালে। কত সালে? 1789 সালে। কি হয়েছিল? ফরাসি বিপ্লব হয়েছিল। ফরাসি বিপ্লবের যে 1789 সালে হয়েছিল, রোমান, তুমি বলো তো দ্বিতীয় বেঞ্চ থেকে। হ্যাঁ, ঠিক বলেছো। তাহলে কোথায় হয়েছিল ফরাসি বিপ্লব? হয়েছিল ফ্রান্সে। কোথায় হয়েছিল? ফ্রান্সে। তাহলে ফরাসি বিপ্লব কোথায় হলো? ফ্রান্সে। তাহলে এই যে ফরাসি বিপ্লব হলো, তো একটা যখন বিপ্লব ঘটবে তখন তো বিপ্লবের আমরা কোনো কাজ করি, তার কিসের জন্য কাজটা করি? ফলের আশায়, তাই না? তাহলে এই যে ফরাসি বিপ্লবটা হলো, ফরাসি বিপ্লবের নিশ্চয়ই ফলাফল বা গুরুত্ব, তাৎপর্য কিছু থাকবে। তাহলে আজকে আমরা পড়ব ফরাসি বিপ্লবের ফলাফল। তোমরা সবাই বোর্ড দেখতে পাচ্ছ তো? আচ্ছা, বোর্ডে আমি যেগুলো আজকে লিখবো সেগুলো কিন্তু খাতায় নোট করবে। কেউ কিন্তু কথা বলবে না, মনোযোগ করে শুনবে আর আমার সঙ্গে ক্লাসটা স্বতঃস্ফূর্তভাবে করবে, কেমন? আচ্ছা দেখো, তাহলে ফরাসি বিপ্লব 1789 হয়েছিল। কোথায় হয়েছিল? ফ্রান্সে হয়েছিল। এর ফলাফল কি ছিল? 1 নম্বর ফলাফল ছিল জাতীয়তাবোধ জাগরণ। জাতীয়তাবাদ। দেখো, ফরাসি বিপ্লবের একটি ফলাফল হচ্ছে ফ্রান্সে ফরাসি বিপ্লব যখন সংগঠিত হয়, তো ফ্রান্সের জনগণের মধ্যে জাতীয়তাবোধ বোধ এবং স্বদেশপ্রেম জাগরণ হয়েছিল। সেই সাথে সমাজের সাম্য, মৈত্রী এবং স্বাধীনতার আদর্শ প্রতিষ্ঠা হয়। কিসের ফলে প্রতিষ্ঠিত হয়? এই ফরাসি বিপ্লবের ফলে। তাহলে কি প্রতিষ্ঠা হয়? সাম্য, মৈত্রী, স্বাধীনতা। তাহলে লিখছো তো তোমরা খাতায়? তাহলে বলো তো ফরাসি বিপ্লবের 3টি আদর্শ। রানা, তুমি বলো ফরাসি বিপ্লবের 3টি আদর্শ কি কি ছিল? আমি বোর্ডে লিখেছি। হ্যাঁ বলো। সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। বাহ, ভেরি গুড, খুব সুন্দর বলেছো। তাহলে দেখো, এবার আমি একটা জিনিস লিখছি, এটা বলো আধুনিক যুগের সূচনা। আচ্ছা, দ্বিতীয় বেঞ্চ থেকে রুবেল দাঁড়াও তো।
আচ্ছা বলো, আধুনিক যুগের সূচনা আমরা কোন সময়কালকে বলি? 1789 সালকে। কেন বলি? ফরাসি বিপ্লবের সূচনাটাই ছিল ইউরোপের ইতিহাসে আধুনিক যুগের সূচনা। তাহলে তোমরা বুঝতে পেরেছো ফরাসি বিপ্লবের ফলাফল কি ছিল? আমি 3টে ফলাফল আজকে আলোচনা করলাম। সামনের দিন তোমরা এই বিষয়টা ভালো করে পড়ে আসবে আর খাতায় লিখে নিয়ে আসবে। আমি প্রত্যেকের খাতা কিন্তু চেক করব। আচ্ছা, আজকে এই পর্যন্তই। তাহলে পরবর্তী ক্লাস হবে, তোমরা চুপ করে বসো, স্যার ম্যাম আসবেন।